দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এবারের আয়োজন ঈদের সিনেমায়, যে আয়োজনে আমরা আপনাদের সাথে এবারে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর তারকাদের সাথে কথা বলছি। প্রয়োজনে আমরা কিন্তু নিয়ে আসছি আপনার সামনে নির্মাতাদেরকেও, সেখানে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করছি কি আছে তাদের সেই সিনেমাগুলোতে, যে কারণে আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাগুলো দেখবেন। আজকে আমার সাথে যে দুজন অতিথি আছেন তাদের একজন হচ্ছেন সাজ্জাদ হোসেন এবং অন্যজন আরিয়ানা জামান। এই দুজনেই মূলত অভিনয় করেছেন মোনা জিন 2 অর্থাৎ জিন 2 ছবিতে আপনাদেরকে আমরা দেখতে পেয়েছি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই যদি একটু সাজ্জাদের কাছে জানতে চাই, সবসময় তো লেডিস ফার্স্ট থাকে, বাট আজকে একটু জেন্টস ফার্স্ট করি আমরা, যে মোনা জিন 2 যে ছবিটি আপনারা করলেন, এই ছবিটায় আসলে একটু মনে হচ্ছে ভৌতিক ঘরানার। আমরা যেটা ট্রেলারেও দেখেছি বা বিভিন্ন জায়গায় আলোচনায় দেখেছি, যারা ক্রিটিক্স লিখেছেন তারাও বলেছেন, আপনারা তো কাজ করেছেন, আসলে একটু মোনা জিন্টু নিয়ে আপনার কাছে জানতে চাই যে আসলে এই বিষয়টা কিভাবে আপনারা কাজ করার জায়গায় ছিলেন। মোনা জিন্টু হচ্ছে একটা হরর থ্রিলার জনরার ফিল্ম। সো যেহেতু হরর ফিল্ম, অবভিয়াসলি এটাতে ভয় আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা জামালপুরের একটা সত্য ঘটনা, যেটা ঘটে যাওয়া জামালপুর, এটা সত্য ঘটনার উপর বেসড করে আমাদের স্ক্রিপ্টটা লেখা হয়েছে এবং আমরা শুটিং করেছি এমন একটা স্পটে যে জায়গায় হচ্ছে অলরেডি ওই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, সো হরর জনরার ফিল্ম বাংলাদেশে ইউজুয়ালি হরর জনরার ফিল্মগুলো একটু কম হয়। সো যেহেতু বিগত কয়েক বছর ধরে এই ধারাবাহিকতাটা চলছে, সো আমাদের প্ল্যান আছে যে এটা আরও বড় পরিসরের সামনে যেন আরও ভালো ভালো সিনেমা। আপনাদের প্রযোজকও বলছিলেন যে তিনি আসলে একাধারে প্রতি ঈদে একটি করে আসলে এরকম হরর জনরার ফিল্ম মুক্তি দেয়। একটু আরিয়ানার কাছে যাই, যে আরিয়ানা কেন আসলে এই হরর মুভিতে যুক্ত হলেন বা এই হরর মুভিতেই কেন থাকলেন, মোনায় কেন নিজেকে যুক্ত করলেন? মোনায় আসলে জিন্টু ছবির শ্যুট হওয়ার আসলে 2 দিন আগে পর্যন্ত আমি জানতাম না আসলে এই ছবিটাতে আমি কাজ করছি। আমার সাডেনলি আমার কল আসে, আপনি বলতে পারেন যে লাকিলি আমি এই জিন্টুর সাথে যুক্ত হয়েছি। সাডেনলি আমার কাছে আমার সাথে আরেকটা প্রজেক্ট নিয়ে কথা হয়েছিল, এনি হাউ ওই প্রজেক্টটা করা হয়নি। তো এরপর হচ্ছে সাডেনলি দুই দিন না, আমার স্টিল মনে আছে একদিন আগে রাতে ফোন আসে যে এমন একটা স্ক্রিপ্ট আছে, করবো কিনা। তো আমি যাই, তারপর টোটালটা দেখি। তো টোটালটা দেখার পর আমি আসলে অনেস্টলি বলতে কনফিউজ ছিলাম, আসলে আমি করতে চাই কি করতে চাই না। তারপর আলটিমেটলি ডিসিশন নেই না, আসলে আমার করা উচিত, করলে হয়তো বা ভালো কিছু পাবো। যেহেতু নায়িকা বলছিলেন আপনার যে তিনি কনফিউজ ছিলেন, আসলে শেষ পর্যন্ত কেমন করেছেন? আপনারা তো একসাথে কাজ করেছেন, আপনি বলতে পারবেন। না, আবার মনে হয় যে হচ্ছে আমরা যখন অভিনয় করেছি, যে সেটে যখন আমরা কাজ করছিলাম একসাথে, তাকে দেখে মনে হয়নি যে সে মানে হচ্ছে 11th আওয়ারে জয়েন করেছে অথবা সামথিং। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে অভিনয়ের পাশাপাশি সে কিন্তু খুব সুন্দর গানও গেয়েছে। শুনবো আমরা অবশ্যই। হ্যাঁ, অবশ্যই গানও গেয়েছে। আমি খুবই বাজে গান গাই, এটা হচ্ছে ইচ্ছা করে। এটা সবাই আড্ডা চলে বসে আমরা সবাই গান করছিলাম, তার মধ্যে সে একটা গান করেছে, জিন ভূত নিয়ে একটা গান করেছে সে, বাট হরেবল সিঙ্গার। তো সেই জায়গা থেকে যদি দুজনের কাছে এক্সপিরিয়েন্স জানতে চাইবো, এই যে শুটিংটা করতে গিয়েছিলেন আপনারা, আমরা বিভিন্ন সাক্ষাৎকারে আপনাদের কাছ থেকে হয়তো শুনেছি যে যে বাড়িটাতে শ্যুট করেছেন সেটাতেও একটা গা ছমছম করা বিষয় ছিল। রাতে যখন শুটিং করে আসতেন তখন নাকি একে অন্যকে পাশে ধরে নিয়ে আসতেন বা অন্যের হাত ধরে আসতেন একজন অন্যজনের সাথে। এই বিষয়টা আসলে কি ছিল একটু যদি বলেন। বেসিক্যালি আমরা যখন শ্যুট করেছি আমরা জানতাম না যে ওই বাড়িতেও জিনের মানে উৎপাত আছে। সো আমরা 17 রাত শুটিং করেছি, আমরা যখন 14 রাত যখন ক্রস হলো, তখন ওই বাড়ির যিনি একজন বৃদ্ধ মহিলা ছিলেন, ওই বাড়িতে থাকে। সো তার একজন ছেলে আছে, বড় ছেলে। তো ওই ছেলেকে হচ্ছে জিনে আসর করেছে। এখন সে 6 মাস সুস্থ থাকে, 6 মাস হচ্ছে অসুস্থ থাকে। ওটা জানার পর বাকি যে 3 দিন ছিল, ও মাই গড, আমরা কেউ ঘুমাইতে পারিনি। মানে হচ্ছে দিনের বেলা ঘুমাতাম, তার দিনের বেলায় ভয় লাগতো। আমি তো রাতের বেলা শুটিং করেছি, দিনের বেলায় ভয় লাগতো কিন্তু। আর শুটিংয়ে তো আমরা জঙ্গলে শুটিং করেছি। আর আমাদের জায়গাটাই এমন ছিল, পুরো একদম জঙ্গলের মাঝে। মানে আমরা 4 জন আর্টিস্ট যারা ছিলাম, একটা ফ্লোর দেওয়া ছিল, একটা বিশাল বাড়ি, ওই 4টা রুমের মাঝে পুরো একটা জঙ্গলের মাঝে। পুরো টোটাল ভুতুড়ে একটা বাড়ি। এখন পর্যন্ত গল্পের বিভিন্ন জায়গা থেকে আপনি একজন সেখানে শিক্ষিত একটি ছেলে এবং আপনারা দুজনেই প্রফেসর একজন মানুষ, আপনারা তার সাথে আসছেন সেই গ্রামের সেই ভূতের যে বাড়িটি, সেই বাড়িতে আসেন। কোনো কারণে পরবর্তীতে জানতে পারেন যে মেয়েটির উপরে আপনাদের যে অভিনেত্রী সুপ্রভাত, তাকে আসলে জিনে আসর করেছে। এই যে বিষয়গুলো, এইগুলা আসলে বাস্তব জীবনে দেখা হয়েছে দুজনের কারোরই? আমার দেখা হয়েছে। প্রথমত হচ্ছে আমাদের গল্পটা হচ্ছে বাস্তব কাহিনী থেকে নেওয়া, বাট আমার রিলেটিভসের মধ্যে আমি অনেক দেখেছি সেরকম, যে কারো উপর জিন যখন ভর করে তার অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস দেখেছি আমি। সে তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, আবার অনেকজনের দেখে মুখ দিয়ে হালকা লালাও পড়ে, কথা বলার সময় লালাও পড়ে।
অনেকে হচ্ছে মানে হাতের পশ্চার, ফিঙ্গার্সের পশ্চারগুলো চেঞ্জ হয়ে যায়। আরিয়ানা ভয়ে দেখছে না আপনাকে। আমি আমার- কল্পনা করতেছি মানে না না এক্স্যাক্টলি আমার মানে বাস্তবে দেখা হয়েছে কিন্তু। সো এই এক্সপিরিয়েন্স আপনার আছে, আরিয়ানার কি আছে এরকম কোনো এক্সপিরিয়েন্স দেখেছি? আমি আসলে হ্যাঁ আশেপাশে রিলেটিভস এমন একটা দুইটা দেখা হয়েছে যে আমার এখন মনে আছে আমার একটা কাজিন ছিল মেয়ে, তো হচ্ছে নাকি সবাই বলতো এমন একটা কিছু হয়েছে, তো ও উদ্ভট উদ্ভট কর্মকাণ্ড করতো, দেখা যেত ও বাড়িতে আসে 1 ঘন্টা পরে ওর খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্য অন্য জায়গায় অন্য এলাকায় যেয়ে বসে আছে। তো এমন শুনতে, বাট আমি নিজের সাথে কখনো মানে পার্সোনালি কখনো করিনি, বাট এখানে ওইখানে শুনেছি। সো এটা আসলে প্রত্যেকের জীবনে হয়, আমিও হয়তো অনেকবার শুনেছি। কিন্তু আমি যদি আরিয়ানার কাছে একটা জিনিস জানতে চাই, যখন শুটিংটা করছিলেন আপনারা ফিরে যখন এলেন ঢাকায়, ফিরে আসার পর আসলে কি কোনো কারণে মনে হয়েছে যে না একটু ভৌতিক চিন্তা হচ্ছে আরিয়ানার? আমি যখন শুটিং জিন্টুর শুটিংয়ে যখন ছিলাম তখন হচ্ছে আমার ওইভাবে ভয় লাগেনি, লাস্ট কিছুদিন ভয় লাগছে। তারপর যখন আমি ব্যাক করছি, ব্যাক করে যখন আমি বাসায় রুমে একা ঘুমাতে হয়েছে, ঘুমাইছি, তখন খুব ভয় লাগছে যে কি আর আমার রুমে হচ্ছে, আমার রুমের অপোজিটে আমার ওয়ার্ড্রপ, বড় আলমারি, তো ওইটার উপরে হচ্ছে অনেক ফাঁকা স্পেস, তো আমার শুধু মনে হতো যে ওইখানে কেউ বসে আছে, ওইখানে কেউ বসে আছে, আমার মনে হয়। সো এই যে এরকম এক্সপিরিয়েন্স আসলে থাকবেই। তবে আমি একটা জিনিস আপনাদের কাছে একটু অনুমতি চাইবো, যেহেতু মোনা জিন্টু এবারে ঈদে আসছে, আমরা সিনেমাটির ট্রেলার কিছুদিন আগেই মুক্তি পেয়েছে, আমরা দেখেছি, আমরা দর্শকদের একটু ট্রেলারটা দেখে আসি। চলো। আমার কাছে আইসেন কেন? আমি কি করবো? বাবা ডর লাগতেছে, কানের উপরে যেন কেন। ওই মোল্লা বেশি করে খা। হায় 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 হায়, এই মেয়ে মরতে চায় নাকি? এটা পিত্তান্তিকের ব্যাপার। আপনারা কি জিন ভূত ছাড়ান? আসলে পৃথিবীতে জিন ভূত বলতে কিচ্ছু নেই। জিনটা যার ক্ষতি করতে চাইছে তাকে বাঁচাতে হবে। মানে আসলেই বলো যে গা শিউরে ওঠা একটা ট্রেলার, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আসলে যারা হয়তো বা দেখেছে তারা বলতে পারবে। আর সিনেমাটি যেহেতু ঈদে আসবে, অবশ্যই আমরা চেষ্টা করবো। আমি যদিও ভীতু মানুষ, আমি আসলে একটু ভৌতিক ঘরানার ছবি কম দেখি, আমি কমেডি বেশি দেখি। তবে এখানে বুঝলাম যে কমেডিও আছে, কমেডির কিছু পার্টও আপনাদের আছে, একটু মজার ছলে কিছু কাজ আপনারা করেছেন। একটু জানতে চাই সাজ্জাদ, যে যখন সিনেমাটার প্রস্তাব পেলেন, এই সিনেমাটার ক্যারেক্টারটাকে নিয়ে নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছেন আসলে? বেসিক্যালি যখন আজিজ ভাই লিখেছেন আমাদের গল্প, যখন আজিজ ভাই বসলেন আমাকে গল্প নিয়ে, তখন আমাকে বললেন যে আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা প্রফেসরের ক্যারেক্টার। সো ডেফিনেটলি যখন একটা প্রফেসর যখন একটা রোল প্লে করে, অনেক স্টুডেন্টের রেসপন্সিবিলিটিস থাকে তার উপর। তাই বললাম যে ভাইয়া আমার প্রফেসরকে আমি পারবো প্রফেসরের ক্যারেক্টারটা প্লে করতে, কারণ এটার জন্য একটা ভারত্ব লাগে, একটা ম্যাচিউরিটি লাগে। সো বলে না ট্রাই করো, পারবা। তো আমি করলাম কি, আমাদের চিটাগং ইউনিভার্সিটির একজন প্রফেসর আছে, আমরা তরুণ ভাই বলি তাকে। সো আমি ওই প্রফেসরের কাছে গেলাম, তার সাথে আমি মেলা 1 মাস সময় স্পেন্ড করেছি। তার কথাবার্তার ধরন এবং ইউনিভার্সিটিতে গিয়ে উনি কীভাবে ক্লাস নেয় এবং তার বডি পশ্চার, স্ট্রাকচার অথবা অ্যাটায়ার কী ধরনের হতে হয়। সো আমি ক্যারেক্টারটাকে অ্যাডপ্ট করেছি। করার পর আমি অডিশন দিয়েছি আজিজ ভাইকে একবার, আমার লুকটা সেট করে আমি অডিশন দিয়েছি এবং অডিশনে সে পছন্দ করেছে আমাকে যথেষ্ট পরিমাণ। সো যখন একটা ক্যারেক্টার প্লে করি, ডেফিনেটলি ওই ক্যারেক্টারাইজেশনের উপর আমার ফোকাসটা থাকে, ওটার উপর সময়টা দেই যেন পর্দায় ভালো লাগে দেখতে। মানে সেই জায়গায় নিজের এই ক্যারেক্টারটাকে অ্যাডপ্ট করার জন্য কিছুটা হলেও পরিশ্রম আপনাকে করতে হয়েছে, সেটা এবং খুব কম যে তাও না। আমি এখানে একটা কথা বলবো, আমি যেমন লাস্ট মোমেন্টে জিন্টুর সাথে যুক্ত হয়েছি, সাজ্জাদ একদম ফার্স্ট থেকে ছিল। আমি এটাও শুনেছি স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ওই মোমেন্টটা থেকেও ছিল। বা মানে পুরো জিনিসটা ইনভলভের জায়গাটা অনেক বেশি সাজ্জাদের। সো এই অবশ্যই সেই সিনেমার প্রতি তার মায়াটা আরও বেশিই থাকবে। তাহলে আমরা যদি জানতে চাই কিছু কথা আসলে ছড়ায়, আমি একটু যদি আপনাদের দুজনের কাছেই জানতে চাইবো, এই যে আপনারা ছবি দেখার কথা বলে কিছুদিন আগে
1 লক্ষ টাকা দিবেন বলেছিলেন, একজন সিনেমাটা একা দেখবে, আপনারা সেটা অবজার্ভ করবেন, পরে মাঝপথে সিনেমাটা বন্ধ করে দিলেন, 30,000 টাকা সামথিং তাকে দিলেন। এই এমন এটা কি আসলে মূলত স্ট্যান্ডবাজি বলে ফিল্মের বাজারে, যে স্ট্যান্ডবাজি আসলে কি এটা এরকম? আচ্ছা ইবু ভাই, এই কথাটা কোথা থেকে শুনেছেন আবার বলেন। এটা আসলে বিভিন্ন জায়গায় ফেসবুকে লেখা হচ্ছে বা অনেকে মুখে মুখে বলছে। প্রথমত হচ্ছে যারা বলছে তাদের স্কুলিংয়ের সমস্যা। স্কুলিং সমস্যা বলতে, আমরা যখন একটা প্রজেক্ট করি, ধরলাম আমার প্রজেক্টটা 2 কোটি টাকার, আমার প্রচারেই কিন্তু প্রসার হবে। আমার 2 কোটি টাকার একটা প্রোডাক্ট আমি যদি বাসায় ফেলে রাখি, তাহলে কিন্তু 2 কোটি টাকার প্রোডাক্টটা কেউ কিনবে না। ওটার জন্য ডেফিনেটলি আমার থেকে 10 লাখ অথবা 20 লাখ খরচ করতে হবে, অথবা 5 লাখ খরচ করতে হবে প্রচারের জন্য। সো আমরা প্রচারটা করছি আমাদের থিওরিতে। আর যারা বলছে আমরা মানে স্টানবাজি করছে অথবা সামথিং, যে বা যারা বলছে তাদের জ্ঞানের অভাব, তাদের জ্ঞানের পরিধিটাকে একটু বাড়ানো উচিত। কারণ আমাদের যখন ওই 1 লক্ষ টাকার যে পুরস্কারটা দেওয়া হয়েছে, পুরো ক্লিপসটা কিন্তু লাইভে ছিল, হ্যাঁ, এবং যে মেয়েটি দেখেছে ছবিটা প্যানেলে বসে, পুরোটা কিন্তু লাইভে ছিল। এবং কে বলেছে কত টাকা দিয়েছে বললেন না? 30,000 সামথিং। এটা তো আরেকটা রং ইনফরমেশন। কারণ হচ্ছে সবার সামনে ওই মেয়েটাকে আমরা সে হেরে গেছে, সে টাকাটা পাইনি, তার পক্ষ থেকে সে 4,000 টাকা আমাদেরকে ব্যাক করেছিল, যেটা দেওয়ার কথা তার, সেটা তো তাকে ফেরত দেওয়া হয়েছে। সাথে সে বলেছে যে আমার আছে না যে বাইরের যে ফিলিস্তিন কিছু অসহায়দের সে সাহায্য করবে। আমাদের জাজের পক্ষ থেকে 20,000 টাকা তাকে হাতে দেওয়া হয়েছে, যেটা আমরা লাইভ ফুটেজ পেয়েছি অলরেডি। সো 30,000 দিয়েছে, প্রথমে তো ভুল। আবার মেয়েটিকে আমরা বলেছি, অথবা আমরা স্টানবাজি করছি অথবা সামথিং। দেখেন ভাই, আমাদের কাজটা কি? একটা মুভি বানানো, সেটা হচ্ছে একটা রিক্রিয়েশনের জায়গা, মানুষকে এন্টারটেইন করা। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি যে বাংলাদেশে 12টা মুভি 14টা মুভি এবছর ঈদে আসছে। দ্যাট মিনস হচ্ছে কি, আমরা সবাই ট্রাই করছি ব্যক্তিগত জায়গা থেকে মানুষকে এন্টারটেইন করার। আমরা এন্টারটেইনের জায়গায় যদি আমি আপনার প্রজেক্ট নিয়ে টানি, অথবা কেউ যদি আমাকে লেগ পুল করে, তাহলে আমরা যদি করি এই ধরনের, অডিয়েন্সে কি বলবে? এক্স্যাক্টলি, নিজেদের জন্য খারাপ। সো দেখেন, আপনার চ্যানেল 24-এ কিছুদিন আগে আমি দেখলাম 3জন ডিরেক্টর একসাথে, একজন হিরো, 3জন ডিরেক্টর, তার মধ্যে একজনের নাম না বললে না, মুস্তাফা কামাল রাজ, যাকে আমি মেন্টরস হিসেবে মানি। আমার প্রথম রিয়েলিটি শোতে উনিই যাচ্ছিলেন। সো 3জনকে একসাথে নিয়ে এসে যে আমরা হিস্ট্রিটা ক্রিয়েট করেছেন, 3 জনরার ফিল্ম, কিন্তু তাদের মধ্যে কি ঐক্যবদ্ধতা, তারা একসাথে আসছে, তারা ভাই বন্ধুর মতো করে মুভির প্রচারণায় আছে। কারণ মুভিটা পাবলিকের জন্য, আমাদের নিজেদের জন্য না। আমরা জাস্ট কাঠপুতুল, আমরা অভিনয় করেছি, নির্মাতারা নির্মাণ করেছে, পাবলিক দেখবে, আনন্দ পাবে। সো এইভাবে হওয়া উচিত, মিডিয়াটা এমনই হওয়া উচিত। আমি আরিয়ানার কাছে জানতে চাইব, অ্যাম্বুলেন্স কেন আপনারা আসলে এই যে সিনেমার, যেহেতু আপনি সিনেমার একজন অংশ হিসাবে আমি জানতে চাই, অ্যাম্বুলেন্স নিয়ে কেন আপনাদের এত প্রচারণা, যে আপনারা প্রতি হলের সামনে অ্যাম্বুলেন্স রাখবেন? এটাতে তো খরচও আছে, তাই না? ঈদের দিন থেকে নাকি থাকবে? খরচ তো অবশ্যই আছে, প্রমোশন বলতেও একটা জিনিস আছে। তো যেহেতু জাজ থেকে আজিজ ভাইয়ের কথা অনুযায়ী যে হরর ছবি, আপনার ট্রেলারটা দেখেছেন, তো এই হরর ছবি যেহেতু, ছবিতে ভয় আছে, তো ভয় থাকলে সেখানে অ্যাম্বুলেন্সের দরকার হতে পারে। সেই জন্য আমি ইন্টারাপ্ট করি খুব, কেন এটা মানুষের জানা উচিত অ্যাম্বুলেন্সটা কেন দিয়েছি। আমরা যখন একটা মুভি বানাইতেছি, যে আছে না যে মুভিটা হচ্ছে হরর মুভি, তো এখন মানুষ ভয় পাবে, দুর্বল চিত্রের মানুষও থাকতে পারে, আমরা অ্যাম্বুলেন্স প্রোভাইড করছি। এখন বলেন, আমরা আমরা 20টা হলে রিলিজ দিব মুভিটা, একটা অ্যাম্বুলেন্সের পার ডে খরচ কত? লাইক মোস্টলি 2 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য যদি হয় সেক্ষেত্রে তাদের হবে 3 to 4,000 টাকা, 4,000 টাকা। 20টা হলে যদি রিলিজ দিই, তাহলে খরচ আসে কত? 80,000 টাকা। একটা মানুষের জীবনের মূল্য কত? অমূল্য। তো একটা মানুষের যেহেতু জীবনের মূল্যটা অনেক বেশি, তো আমরা 80,000 টাকা ইনভেস্ট করতে পারবো না। এটা কেন করছে? আরেকটা রিজন আছে। আমরা কিছুদিন আগে, কয়েক মাস আগে দেখেছি পিয়ারা সুভাষের প্রিমিয়ারে গিয়ে আহমেদ জুবেল ভাই হার্ট অ্যাটাক করেছে। মানুষের মৃত্যু তো হায়াত মতো আল্লাহর হাতে। পার্কিং লটে হার্ট অ্যাটাকটা করেছে। হার্ট অ্যাটাক করার পর উনি 20 মিনিটস কিন্তু পার্কিং লটেই ছিল। কুইক যদি একটা মেডিকেল সার্ভিস পেতো, কুইক যদি একটা ডক্টর পেতো, কুইক যদি একটা অ্যাম্বুলেন্স পেতো, হয়তো বা আমরা আহমেদ জুবেল ভাইকে বাঁচাতে পারতাম। অসাধারণ যুক্তি। এক্স্যাক্টলি। আর আহমেদ জুবেল ভাই আমাদের এই মোনা ফিল্মে মোনার বাবার চরিত্রে অভিনয় করেছেন। আমরা পুরো মোনার টিম কিন্তু আহমেদ জুবেল ভাইকে ডেডিকেট করেছি। আমরা জানি ওনাকে ডেডিকেট করে কিন্তু একটা ট্রেলারও এসেছে। সেটা প্রিকশন হিসেবে আমরা অ্যাম্বুলেন্সের প্রিকশন। আমি একটা জিনিস বলতেই চাই, তাহলে কেন আপনারা বলছেন না যে দুর্বল চিত্তের মানুষ সিনেমাটি দেখা থেকে বিরত থাকুন? না, আছে না, মানে শখের কোনো শেষ নাই। হ্যাঁ, যারা দুর্বল চিত্তের তাদেরও তো একটা ইচ্ছা আছে। তো আমরা সেজন্য বলেছি 2 দিন আগে রিভিউ নেন,
যদি মনে করেন আপনি ফিট আমরা তাহলে হচ্ছে কিন্তু যান। বলি না যে আপনাদের দেখতে হবে আমরা Exactly. বলেছি আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, Exactly. সেফটি হিসেবে অ্যাম্বুলেন্স থাকবে। আচ্ছা, যেহেতু রুবেল ভাইয়ের কথা আসলে আলোচনায় আসলোই, একটু বলতেই চাই, আহমেদ রুবেল খুব দরাজ গলার একজন মানুষ ছিলেন এবং আমার খুব পছন্দের একজন মানুষ ছিলেন, অভিনেতা ছিলেন। তার সবশেষ ছবি যেটি নিয়ে কথা বলছিলাম, পেয়ারার সুবাস, সেটার সংবাদ সম্মেলনে আমি তার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি। তার ঠিক দুদিন পরেই তো উনি আসলে আমাদের ছেড়ে চলে যান। তো রুবেল ভাই এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কিন্তু অভিনয় করেছেন, আমি দেখতে পেয়েছি, এবং সম্প্রতি তার একটি ঝলক কিন্তু আসলে জাজ মাল্টিমিডিয়া দিয়েছেন। রুবেল ভাইয়ের উৎসর্গ করার পর তার যে অংশগুলো নিয়ে একটা ট্রেলারের মতো একটা অংশ দিয়েছেন, ক্লিপ, আমরা সেটা একটু দর্শকদের উদ্দেশ্যে দেখে আসি তাহলে। পুরা গ্রামের মানুষ কয় জিনভূত বলে কিছু নাই, সবই সিটার বাটপারি। কোরআন শরীফে জিনের কথা আছে। যারা কয় জিন নাই তাকে কইও কোরআন শরীফের কথা। সূরা জিন 17 বার আর 11 বার আয়াতুল কুরসি পইরা কইও জিনরে ডাকতে, দেখবা জিন আহে কি। আমার কাছে আছেন কেন? আমি কি করবো? অসাধারণ একজন অভিনেতা ছিলেন আসলে রুবেল ভাই, ছিলেন বলতেই খারাপ লাগছে, কারণ আহমেদ রুবেল যারা দেখেছেন বা যারা আহমেদ রুবেলকে চেনেন তারা বলবেন যে আহমেদ রুবেল আসলে কতটা বন্ধুসুলভ ছিলেন, কতটা কাছে টেনে নিতে পারতেন মানুষদেরকে ব্যবহারের মাধ্যমে। দেখলে মনে হতো খুব রাগী মানুষ দূর থেকে, কিন্তু আসলে তিনি তেমনটা না। আপনাদের সাথে তো কাজের অভিজ্ঞতা আছে, যদি কাজের অভিজ্ঞতার জায়গা থেকে একটু জানতে চাই ছোট করে দুজনের কাছেই। আমার হচ্ছে রুবেল ভাইয়ের সাথে প্রথম এবং শেষ কাজ আনফরচুনেটলি। সো আমরা যখন শুটিং করছি, আমরা একটা এখনো পর্যন্ত মনে আছে, রাতের বেলা শর্ট চলছিল, তো রুবেল ভাই শর্টের ঠিক মধ্যখানে রুবেল ভাই হচ্ছে আমাকে ডাকলো, যে বললো সাজ্জাদ এদিকে আসো। তা আমি বললাম জি ভাইয়া। বলতো তোমাকে একটা আমি পরামর্শ দিই, তুমি যদি কিছু মনে না করো। আমি বললাম ভাইয়া আপনার কাছে পরামর্শ, এটা তো আমার সৌভাগ্য যে আমি একটা পরামর্শ পাচ্ছি আমার কাছে, বলেন সমস্যা। বলে তোমারও সেম প্রবলেম আমারও সেম প্রবলেম, আমরা দুজনের হাইট অনেক। সো আমরা যখন স্ক্রিনে যখন দাঁড়াই তখন আমরা যখন শর্টটা চলতে চলতে না কিছুক্ষণ সময় গেলে আমরা একটু হাঞ্চ হয়ে যাই, মানে একটু কুজো হয়ে যায়। যারা লম্বা মানুষ তারা একটু রিল্যাক্স হয়ে কুজো হয়ে যায়। যখনই কুজোটা হবে তখনই তোমাকে দেখতে বিচ্ছিরি লাগবে। সো সব সময় মাথায় রাখবো তোমার থেকে স্ট্রেট থাকতে হবে। এটা ওনারও নাকি প্রবলেমটা ছিল, তো আমাকেও বললো। এটা বলার সাথে সাথে সে আমাকে জড়ায় ধরছে, জড়ায় ধরবো তুমি কিছু, মানে তখন তুই তাই করে বলতেছে, তো তুই কিছু মনে করিস নি তো আমার কথায়। মানে ও, আমি যদি জানতাম যে ওই জড়িয়ে ধরাটা রুবেল ভাই শেষ জড়িয়ে ধরা হবে আমাকে, হয়তোবা আমি আরো কিছুক্ষণ ওনাকে আরো বেশি জড়িয়ে ধরে রাখতাম। এটাই আসলে স্মৃতি সবসময় অমলিন। আরিয়ানার সাথে কোনো স্মৃতি আছে কি রুবেল ভাইয়ের? আমরা তো হচ্ছে 15 দিন বা 16 দিনের মতো হচ্ছে আমরা শ্যুট করি। তো আমাদের জিন্টুর টোটাল শ্যুটটা হচ্ছে রাতে করা হয়েছে। তো আমারও হচ্ছে রুয়েল ভাইয়ের সাথে এটা ফার্স্ট এবং লাস্ট কাজ। রুয়েল ভাই হচ্ছে যথেষ্ট হেল্প করেছে বা কোঅপারেটিভ ছিল। আর হাইটের কথা যেটা বললো, আমার হাইট ভালো, মানে মেয়ে হিসেবে হাইট ভালো। তো ওইটা রুবেল ভাই আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছিল যে হ্যাঁ তোমার হাইট ভালো, এই সেই। এমনি অনেক কথা হয়েছে, হয়েছে। তো অবশ্যই দোয়া করবো রুবেল ভাই ভালো থাকুন, যেখানে আছেন সবাই দোয়া করি। আবার একটু মোনার গল্পে ফিরে আসি। এই যে মোনা নিয়ে বিভিন্ন রকমের কথা বলছিলাম, অ্যাম্বুলেন্স, টাকা, আবার নাকি শুনছি যে আরও বড় একটা অ্যামাউন্টের টাকার ঘোষণা আপনারা দিচ্ছেন, 10 লক্ষ টাকার। আসলে এই বিষয়টা কি? এটাও আলোচনায় শুনেছি আমি কোনো এক আড্ডায় আমাদের শোনা আর কি। আমি বলেছি বেসিক্যালি 10 লক্ষ টাকাটা হচ্ছে আমাদের ফিল্মটা দেখার পর বা ঈদের দিন হতে শুরু হবে। তো ফিল্মটা যে দেখবে, আমাদের প্রোডাকশন হাউস থেকে ডেফিনেটলি এটার অফিসিয়াল ঘোষণা আসবে। দুটো প্রশ্ন দেওয়া হবে, মানে ফিল্ম রিলেটেড দুটো প্রশ্ন দেওয়া হবে। এই দুটো প্রশ্নের উত্তর যে দিতে পারবে, ইনক্লুডিং আমি, সেও অ্যাপ্লাই করতে পারবে। আমাদের পুরো জাজ মাল্টিমিডিয়ার প্যানেলে সবাই অ্যাপ্লাই করতে পারবে। জাজ মাল্টিমিডিয়া কেন, আমরা যারা এখানে আমি আছি, যারা আছেন সবাই, আমাদের ডিওপিস যারা আছেন সবাই আপনিও পারবেন। সো মানে উন্মুক্ত সবার জন্য, মানে সিনেমাটা দেখতে হবে বেশি কথা। এক্স্যাক্টলি, দেখার পর দুটো প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। প্রশ্নগুলো কি আপনাদের টিমের কেউ করবে? দেখার পর এই প্রশ্নগুলো ছবি থেকেই হবে, ছবি থেকেই হবে, ছবি থেকেই মানে মুভি রিলেটেড। আর আমাদের রাইটার আব্দুল আজিজ স্যার, উনি মানে দাবি করে বলেছে যে দুটো প্রশ্ন উনি নিজেই করবেন এবং দুটো প্রশ্নের উত্তর ওই রাইটার ছাড়া আর কেউ জানে না। আমরা অভিনয় করেছি, আমরা স্ক্রিপ্ট পড়েছি, বাট এটা নাকি হচ্ছে অনেক ভেবে চিন্তায় উত্তরটা মানে বের করতে হবে। সো মানে এই দুটো প্রশ্নের উত্তর পারলে 10 লাখ।
মানে 2 প্রশ্নের উত্তরে 10 লাখ। দর্শক আপনারা যারা আসলে এই মুহূর্তে আমাদের আয়োজনটি দেখছেন তাদের বলে রাখবো, চেষ্টা করবেন প্রেক্ষাগৃহে যারা একটু সবল চিত্তের মানুষ আছেন তারা অবশ্যই মোনা জিন 2 আপনারা দেখবেন এবং অবশ্যই পুরো ছবি দেখার পর খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল রাখবেন, কারণ বলা তো যায় না, জিতে যেতে পারে 10 লাখ নাকি? 10 লক্ষ টাকা, হ্যাঁ। তো আমরা সেই 10 লক্ষ টাকা যারা পাবেন তাদেরকেও হয়তো বা দেখবো। আপনাদের দর্শক যারা আছেন একটা জায়গায় আসতে চাই, অনেক তো আসলে টাকার প্রমোশনের কথা বললাম, এই বাজেটটাকে আসলে ছবিতে আর একটু দিলে ছবির কাজ ভালো হতো না? মানে যদি এটা অন্যভাবে আমরা একটু চিন্তা করি। আমি বলি, একটা মুভি যখন আমরা মানে যখন স্ক্রিপ্টটা হয়, যখন আমরা প্রি প্রোডাকশন করি তখন কিন্তু সিমুলটেনিয়াসলি আমাদের পোস্ট প্রোডাকশনের বাজেটটাও কিন্তু রেডি রাখতে হয়। আমি একটা মুভির প্রমোশনের জন্য আলাদা একটা বাজেট থাকে। যখন আমরা প্রি প্রোডাকশন করি তখন আমরা ধরে রাখলাম 20 লাখ প্রি প্রোডাকশনে যাচ্ছে, আমার 50 লাখ হচ্ছে প্রোডাকশনে যাচ্ছে, অ্যাটলিস্ট 10 লাখ অথবা 15 লাখ টাকা আমার পোস্ট প্রোডাকশনে, কালার গ্রেডিং আছে, বিজিএম আছে, এডিটিং আছে, প্রমোশনাল অনেক কিছু আছে না। তো আমরা যে আপনার এখানে ইন্টারভিউ দিতে আসছি আমাদেরও একটা খরচ আছে, তো সব কিছু কিন্তু পোস্ট প্রোডাকশনের আন্ডারে। তো ওই টাকাটা এটার জন্যই বরাদ্দ ছিল। এমন না যে ওই টাকাটা আমরা জাম্প করে যদি প্রোডাকশনে দেই তাহলে ডেফিনেটলি তো এন্ড অফ দ্য ডেতে এটার জন্য আবার টাকাটা লাগছে। হ্যাঁ, সো প্রত্যেকটা সেক্টরের জন্য টাকাটা কিন্তু ডিস্ট্রিবিউট করা ওইভাবেই। সো আমি আপনার জায়গা থেকে বুঝতে পারলাম। তো আমি যদি দর্শক হিসেবে, সাধারণ দর্শক হিসেবে আমি চিন্তা করি যে আমি এবার ঈদে নিজের পকেটের টাকা খরচ করে সিনেমা দেখব, সেক্ষেত্রে আমি কেন মোনা দেখব? যদি আরিয়ানা প্রথম বলেন। মোনা জিন 2 দেখার ফার্স্ট রিজন হচ্ছে এটা একটা গল্প বেসড ছবি। আপনি একটা গল্প দেখতে পারবেন যে গল্পটা দর্শককে স্ক্রিনে আটকে রাখবে। এর মাঝে থ্রিলার আছে, স্টোরি আছে, তো দর্শক বোর হবে না। তো আমরা টোটাল একটা প্যাকেজ দিচ্ছি। আর যেহেতু এটা হরর মুভি, এটা হচ্ছে ডিফারেন্ট জনরার মুভি, যেটা হচ্ছে বাকি যে ঈদে আরও যত ছবি আসছে আমাদের ছবির সাথে, আমি অবশ্যই সব ছবির জন্যই শুভকামনা, বাট আমাদের ছবিটা হচ্ছে হরর ছবি, ডিফারেন্ট ছবি। তো ডিফারেন্ট জিনিস দেখতে মানুষ পছন্দ করে, এই জন্যই দেখবে, আর একটা ভালো গল্প দেখতে পারবে মানুষ। বাহ, সুন্দর কথা বলেছে নায়িকা, কিন্তু খুব ভালো বলেছে। এবার আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, এবার ঈদে আপনার কিন্তু শুধু মোনা বা জিন 2 না, আপনার আরও একটা ছবি কিন্তু প্রেক্ষাগৃহে আসছে, মেঘনা কন্যা। আপনার যে ছবিটি আসছে সেটি নিয়ে একটু ছোট করে জানতে চাইবো। এই ছবিটিও তো আপনি অভিনয় করেছেন, একটু খুব সুন্দর গল্পের কাজ। আমাদের মেঘনা কন্যা ডিরেকশন দিয়েছে আমাদের ফুয়াদ চৌধুরী, যিনি এর আগে হচ্ছে অনেকগুলো ইন্টারন্যাশনাল ডকুমেন্টারিজ করেছেন। ক্যামেরায় ছিলেন খায়ের খন্দকার। সো আমাদের মূলত মেঘনা কন্যা ফিল্মটার নামটা মেঘনা কন্যা ছিল না, সেটা ছিল মানে হচ্ছে অন্য আরেকটি নাম, আমি না বলি। সো মেঘনা কন্যাটা রাখার কারণ হচ্ছে কারণ আমরা মেঘনার পাড়ে শুটিং করেছি, আর যেহেতু ওখানকার মেয়েদের উপর একটু মানে লাইক গল্পটা একটু মেয়েদের উপরই, ওখানকার নারীদের উপরই, নারী পাচার, সেই জন্য নামটা রাখা হয়েছে মেঘনা কন্যা। সো এটা হচ্ছে উমেন ট্রাফিকিংয়ের উপর একটা গল্প। হ্যাঁ, সো উমেন ট্রাফিকিংয়ের উপর আমাদের হয় না যে গ্রাম বাংলার মানুষদের মানে বুঝায় সুজায় হচ্ছে অন্য দেশের মানুষজন বিভিন্ন কাজ অত উচ্চবিলাসিতা অথবা জীবনযাপন দেওয়ার লোভে তারা চলে যায় অথবা তাদেরকে পাচার করে দেয়। সো ওইখান থেকে হচ্ছে একটা মেয়ে গিয়ে কী পরিমাণে স্ট্রাগল করে এবং তার আবার ফিরে আসার যে গল্প, তাকে কীভাবে আমরা ফিরে এনেছি। আমি হচ্ছে একটা রোল প্লে করেছি যেটা হচ্ছে খুব সাদামাটা একটা গ্রামের সহজ সরল ছেলে, হ্যাঁ সহজ সরল একজন ছেলে। যখন হচ্ছে আমাদের গ্রাম থেকে সহজ সরল মেয়েরা যখন পাচার হয়ে যাচ্ছে আমরা যখন বুঝতে পারি তখন হচ্ছে ওইটা যুদ্ধ, যে ওখান থেকে কীভাবে আমরা অবশ্যই প্রেক্ষাগৃহে যারা দর্শকরা পছন্দ করবেন এমন গল্প তারা যাবেন অবশ্যই। আমরা আয়োজনটার একদম শেষ পর্যায়ে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো। প্রথমত হচ্ছে শাকিব খানের রাজকুমার এবার ঈদে প্রেক্ষাগৃহে আসছে, পাশাপাশি আরও অনেক অভিনেতার ছবি কিন্তু আসছে, শরীফুল রাজের ছবি আসছে, সেই জায়গা থেকে আদর আজাদের ছবি আসছে, আপনার ছবি আসছে। দর্শকরা কিন্তু বিভিন্ন ঘরানার ছবি দেখতে পছন্দ করে, তারা হয়তো যাবে। আপনার কাছে যদি জানতে চাই, আপনি আসলে এবারের ঈদে কোন কোন ছবি দেখবেন? আমি প্রত্যেকটা ছবি দেখব। প্রথম হচ্ছে যেই কারণ হচ্ছে প্রত্যেকটা সিনেমার অভিনেতা এবং নির্মাতা আমার খুব কাছের মানুষ। সো তারা প্রত্যেকটা নির্মাতাই কিন্তু একটা জায়গা থেকে তাদের মুভিটা বানিয়েছে। সো অ্যাজ এ বাংলাদেশি হিসেবে অথবা আমরা দেশপ্রেম থেকে যদি বলি, আমাদের প্রত্যেকটা বাংলা সিনেমায় দেখা উচিত। তারপর গিয়ে আমার মোনা সিনেমা তো আমার দেখা হয়েছে, এডিট প্যানেলে দেখা হয়েছে, ডাবিংয়ে দেখা হয়েছে, বাট আমার কথা হচ্ছে আমি প্রথমে আগে আমাদের বাংলাদেশে যে সিনেমাগুলো হয়েছে আমরা সিনেমাগুলো দেখব,
তারপর হচ্ছে আমারটা যদি দেখার সময় হয়, আল্লাহ যদি হুকুম রাখে, তাহলে আমারটা অবশ্যই দেখব। অবশ্যই সেক্ষেত্রে আরিয়ানার ক্ষেত্রে কেমনটা হবে? কারণ ঈদে আপনার হিরো যেমন বলছিলেন যে তারও ছবি আসছে, অন্যান্য হিরোদের ছবি আসছে, হিরোইনদেরও তো ছবি আসছে, তো সেই ক্ষেত্রে নিজের ছবি তো দেখা অবশ্যই হবে, পাশাপাশি আর কোন ছবি দেখতে চান? আমিও চেষ্টা করব প্রতিটা ছবি দেখার, বাট আমার লিস্টে যেই ছবিগুলো আছে অবশ্যই দেখার জন্য মানে দেখব প্ল্যান করেছি। আমি মোস্তফা কামাল রাজ ভাইয়ের ওমর দেখব, হিমেল আশরাফ ভাইয়ার রাজকুমার দেখব, শাকিব খান যেটা আছে দেয়ালের দেশ দেখব। চেষ্টা করব সব ছবি দেখার চেষ্টা করবো। আর প্রতিটা কাজ না আসার পর বোঝা যায় যে কোন কাজটা ভালো যাচ্ছে, হিট হয়েছে। সো এরপর যখন রিলিজ হওয়ার পর যেটার ফিডব্যাক ভালো শুনবো, ওই ছবিগুলোও দেখবো, সেগুলো আরো বেশি আগ্রহ জাগবে। আসলে সেটাই আমরাও চাই। একদম আমরা আয়োজনের শেষ পর্যায়ে, আপনারা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, অবশ্যই প্রথমে আমি এবার লেডিস ফার্স্ট দিতে চাই। এবার আরিয়ানা প্রথম বলবে তার দর্শকদের উদ্দেশ্যে এইটুকু বলবো, আপনারা হলে যে আমাদের জিন 2 ছবিটা দেখে আমাদের ভালো মন্দ দুইটারই ফিডব্যাক জানান। আর আশা করি আপনারা বোর হবেন না, আপনার ভালো একটা সময় কাটিয়ে হল থেকে বের হবেন। যদি আপনি বলেন। ডেফিনেটলি আমরা দীর্ঘ 30 দিন রোজার শেষে একটা দিন পাই, ঈদের দিন। সো আমাদের এটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল, একটা রিক্রিয়েশনের একটা জায়গা। সো আমি মনে করি সিনেমার চেয়ে বড় রিক্রিয়েশন আর কোনো কিছু হতে পারে না, এন্টারটেইনিং একটা জিনিস। সো আপনারা যারা আছেন, আপনাদের সপরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছেন, সবাই মিলে বাংলাদেশে প্রত্যেকটা সিনেমায় দেখবেন, কারণ প্রত্যেকটা সিনেমায় আমাদের সিনেমা। এবং হচ্ছে আপনারা যদি সিনেমার সাথে থাকেন, তাহলে হচ্ছে বাংলা সিনেমা আরও সামনে এগিয়ে যাবে। সো সবাইকে হচ্ছে আমার পক্ষ থেকে, চ্যানেল 24-এর পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আপনাদের দুজনকেও অগ্রিম ঈদ মোবারক। কিন্তু ঈদ মোবারকের সাথে আরেকটা জিনিস আমি জানাবো, শুভ বাংলা নববর্ষ। শুভ বাংলা নববর্ষ, জাস্ট দুদিন পরে বাংলা নববর্ষ আমাদের। সো সেখান থেকে আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের ছবির জন্য, জিন 2 এর জন্য শুভকামনা রইল। আশা করছি দর্শকদের কাছে জিন 2 আগের বারের জিনের মতোই সমাদৃত হবে এবং দর্শকরা খুব ভালোভাবে সেই সিনেমাটি দেখবেন। বিদায় নিচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ। দর্শকদের বলতে চাই যে দর্শক, আপনারা অবশ্যই জানেন যে এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোনা জিন 2, যে ছবিটি আসলে একটু ভিন্ন ঘরানার, অর্থাৎ ভৌতিক ছবি। তো অভিনেতা অভিনেত্রীরা বলছিলেন, আপনাদেরকে আমন্ত্রণও জানিয়েছেন সিনেমাটি দেখার। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।